আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্লাইডটা শেয়ার করি। আমার যে স্লাইডটা জি, তো এতক্ষণ আপনারা জার্মানির আলোচনা শুনছিলেন। তো যেসব ভাই এখন সুইডেনে এপ্লাই করার জন্য আগ্রহী, আমি তাদেরকে কিছু তথ্য দিতে চাই। তো আমি আসলে যে আইডিয়াটা পেয়েছিলাম যে অ্যাপ্লিকেশন এবং হচ্ছে স্কলারশিপ ২ টা নিয়ে কথা বলার জন্য। তো যেহেতু এখন আমি বুঝলাম যে এসআই স্কলারশিপ নিয়ে কথা বলার মানে শ্রোতা বেশি হয়তো। তো আমি হয়তো স্কলারশিপটাকে বেশি ফোকাস করব। তো সুইডেনে কেন আসবেন? হ্যাঁ? আপনারা তো এতক্ষণ জার্মানির কথা শুনলেন, ইউরোপের অন্যান্য দেশের কথা শুনেন। সুইডেনে তো দিন, দিন বিষয়গুলো কঠিন হচ্ছে। তো সব জায়গারই কিছু আপসাইড ডাউনসাইড আছে। সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশ। এখানে মোর পিসফুল গ্লোবালি যদি আপনি যেকোনো মানে পজিটিভ র‍্যাংকিং এর দিকে দেখেন তাহলে ১ থেকে ৫ এর মধ্যেই আপনি সুইডেনকে পাবেন বা নর্ডিক অন্যান্য কান্ট্রি গুলাকে পাবেন। খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি। আ সেটা আপনি এখানকার সিটিজেন হন, না হন ফ্যামিলি বেনিফিট গুলা পাবেন। কাজের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই। স্পাউসও ফুল টাইম আনলিমিটেড কাজ করতে পারে স্টুডেন্টের। স্টুডেন্টের ক্ষেত্রেও ওই যে ২০ ঘন্টা ৪০ ঘন্টা এরকম কোনো রেস্ট্রিকশন নাই। তারাও হচ্ছে আনলিমিটেড টাইম হচ্ছে কাজ করতে পারে। পড়াশোনার পাশাপাশি যদি তারা সেটা কাভার করতে পারে আরকি। তারপর হচ্ছে পড়াশোনা শেষে আ ১ বছরের জব সার্চিং ভিসা পাওয়া যায়। ভিসা জটিলতা কম। ভিসা অ্যাপ্লিকেশন গুলা আম দীর্ঘসূত্রিতা কম। তো এরকম বেশ কিছু সুবিধা আছে। তো ১ম থেকে শুরু করি যে অ্যাপ্লিকেশন আসলে কিভাবে করবেন। তো জার্মানির সাথে একটু যদি তুলনা করি, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি খুবই হাই। সরি মানে প্রোগ্রাম ফি। যদি কেউ মাস্টার্সে পড়তে আসে তাহলে ২ বছরে সাধারণত এটা মা মানে প্রতি বছর আ ১০ লাখ থেকে ২০ লাখ বাংলাদেশী টাকা পর্যন্ত মানে খরচ হতে পারে। এবং ২ বছরের প্রোগ্রামের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ২২ লাখ থেকে ৩৫ লাখ ৪০ লাখ টাকাও খরচ হতে পারে প্রোগ্রাম ভেদে। বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন রকম। তো আসার কথা হচ্ছে বিভিন্ন রকম স্কলারশিপ আছে। যেটা গভর্নমেন্ট স্কলারশিপ, এসআই স্কলারশিপ নামে পরিচিত। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস। তো সেটা হলে তো ওই যে দাদের মতোই আপনার এয়ারফেয়ার সহ সকল কিছুই কভার করবে। আর এছাড়াও ইউনিভার্সিটি স্কলারশিপ আছে যেখানে টিউশন ফি বিভিন্ন পার্সেন্টেজে ছাড় দেয়। সেটা ৫০% হতে পারে, ১০০% হতে পারে। বিভিন্ন রকম আছে। তো আমরা যে চিন্তা করি যে যারা সামনের বছর এপ্লাই করতে চাচ্ছেন, অ্যাপ্লিকেশন মোটামুটি শুরু হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে। তারপর অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পরে এটা পোর্টাল একটাই। হ্যাঁ? অনেক দেশে আছে যে বিভিন্ন প্রোগ্রামে সেপারেটলি এপ্লাই করতে হয়। এটা হচ্ছে বাংলাদেশের যে গুচ্ছ পদ্ধতিতে এপ্লাই আছে না? জাস্ট অনেকটা এরকম আরকি যদি একদম ইকুইভ্যালেন্ট উদাহরণ না, তারপর একটা কম্পারেবল সিস্টেম আরকি। যে আপনি ওই যে universityadmissions.ac এখানে এপ্লাই করবেন। এখান থেকে আপনি সর্বোচ্চ ৪ টা প্রোগ্রাম চুজ করতে পারবেন। সেই ৪ টা প্রোগ্রাম এর বেশি আপনি চুজ করতে পারবেন না মাস্টার্সের স্টাডি জন্য। সম্পর্কে কয়টা? হ্যালো? হ্যাঁ। তো এই ৪ টা প্রোগ্রাম যেটা আপনারা চুজ করবেন, এটা আপনারা আপনার রিলেভেন্ট যেসব প্রোগ্রাম আছে আপনারা খুঁজে দেখবেন যে যেগুলা এবং ওই ডেটাবেজে সব আছে। universityadmission.ac তে আপনি যখন ফিল্টার করবেন যে কোন সেমিস্টারে যেতে চান, এই প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ কি, তারপর হচ্ছে লোকেশন কোথায় বা কোন ইউনিভার্সিটি, এটা কি ডিসট্যান্স নাকি হচ্ছে ক্যাম্পাস বেসড এগুলা ফিল্টার দিলে আপনার একটা তালিকা চলে আসবে এবং আপনি হচ্ছে সার্চ ওয়ার্ডও ইউজ করতে পারবেন। সেখানে ফিল্টারে আসার পরে আপনি হচ্ছে মেক্সিমাম ৪ টা প্রোগ্রাম সিলেক্ট করবেন। তো ৪ টা প্রোগ্রামের মধ্যে আপনি ১৫ই জানুয়ারির মধ্যে এটা অ্যাপ্লিকেশন করে দিতে হবে। যে এবং র‍্যাংক করা যে ৪ টার কোনটা আমার ১ম চয়েস, কোনটা 2nd চয়েস, কোনটা 3rd চয়েস, কোনটা 4th চয়েস এবং খুব ইন্টিগ্রেটেড সিস্টেম। মানে আলাদা অ্যাপ্লিকেশনের কোনো দরকার নাই। এই একটা পোর্টালে আপনি সবকিছু করতে পারবেন। তো র‍্যাংকিং এর বিষয়টা হচ্ছে যে আপনি যে ১ম আ যেটা চয়েস দিচ্ছেন সেটাতে যদি চান্স পেয়ে যান, তাহলে বাকি ৩ টা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র আপনি একটারই হচ্ছে অফার লেটার পাবেন। ঠিক একইভাবে যদি ১ম টাতে না পেয়ে ২য় টাতে পান, তাহলে ২য় টা রেখে বাকি ৩ টা অটো ডিলিট হয়ে যাবে। আপনি একটাতেই অ্যাডমিশন পাবেন। এভাবে ৪ টা প্রোগ্রাম আপনি চুজ করতে পারবেন। ডকুমেন্ট এবং মানে অ্যাপ্লিকেশন ফি যেটা পে করতে হয় সেটা হচ্ছে আপনি ২রা ফেব্রুয়ারি সাধারণত একটা অ্যাপ্রক্সিমেট ডেট এর মধ্যে আপনি হচ্ছে পাঠাতে পারবেন। বাংলাদেশে ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। আপনি যদি সুইডিশ ইউনিভার্সিটি অ্যাডমিশন.এসি এর ওয়েবসাইটে যান,
তাহলে দেখবেন যে অনেক সময় আপলোডের কথা বলা আছে। হ্যাঁ? কিন্তু যারা বাংলাদেশ থেকে তাদের আবার কান্ট্রি স্পেসিফিক কিছু হচ্ছে রিকোয়ারমেন্ট আছে। যে যদি কেউ বাংলাদেশে পড়াশোনা করে থাকে তাহলে তাকে এভাবে হচ্ছে আ কি বলে কন্ট্রোলার অফ এক্সাম আ মাধ্যমে অথবা যে মূল সাইন করছে আরকি আপনার ডকুমেন্টটা সে আবার সত্যায়ন করে দিবে এবং সেটা সিলগালা খামের মধ্যে ইউনিভার্সিটি থেকে পাঠাতে হবে। তো ইউনিভার্সিটি থেকে তো সাধারণত আমাদের দেশে এটা পাঠায় না। সাধারণত স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে সিলগালা করে আনে। এনে নিজে ডিএচএল এ পাঠায় দেয়। ইউনিভার্সিটির পক্ষ থেকে নিজে পিওন হয়ে যে হ্যাঁ, আমি পাঠালাম কিন্তু কোথাও বলা যাবে না যে এটা আমি পাঠালাম। মানে এটা বাহক হিসেবে আপনি নিয়ে আসবেন। কিন্তু হচ্ছে এটা ডিএচএল করে দিলেই সিলগালা অবস্থায় এটা হবে যে হ্যাঁ, আপনি ইউনিভার্সিটি এটা পাঠাইছেন। সাধারণত ডকুমেন্ট ভেরিফিকেশন যেগুলা সেগুলা ওরকম হয় না। কিন্তু গত ২-৩ বছর ধরে তারা একটা থার্ড পার্টি হচ্ছে হায়ার করছে যারা র‍্যান্ডমলি যে যদি বাংলাদেশ থেকে ১০০ জন এপ্লাই করে তাহলে র‍্যান্ডমলি 5% হয়তো ১০০ টার মধ্যে ৫ টা অ্যাপ্লিকেশন তারা ওই সার্টিফিকেট ভেরিফাই করে ওই থার্ড পার্টির মাধ্যমে। বাংলাদেশী কোনো এডুকেশন হয়তো কোম্পানি আছে এটা ওরা প্রকাশ্যে বলে না যে সেটা কে। কিন্তু তারা হচ্ছে এই 5% অ্যাপ্লিকেশন তারা সাধারণত র‍্যান্ডমলি ভেরিফাই করে যে যারা এপ্লাই করছে তাদের একটা সম্ভাব্যতা যাচাই। আসলে ডকুমেন্ট ঠিক আছে কিনা। কিন্তু 100% এটা আসলে তাদের পক্ষেও করা সম্ভব না। তো এটা মাথায় রাখতে হবে যে যেসব ডকুমেন্ট তৈরি করছেন সেক্ষেত্রে যদি 5% ওই র‍্যান্ডম চেকের মধ্যে পড়ে যায় তাহলে হয়তো একটা বিপত্তি হতে পারে। তো অ্যাপ্লিকেশন ফি তারপর ডকুমেন্ট পাঠানো এগুলো সব হয়ে গেল। আ রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন। স্কলারশিপ অ্যাপ্লিকেশন এর মধ্যে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ এবং ইউনিভার্সিটির যে স্কলারশিপ যেগুলো বললাম টিউশন ফি স্কলারশিপ সেগুলোতে এর মধ্যে বিভিন্ন ডেডলাইন থাকে। আ ডেডলাইন ভ্যারি করে। ইউনিভার্সিটি স্কলারশিপ গুলা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখতে হবে, প্রোগ্রামের ওয়েবসাইটে দেখতে হবে। আর এসআইআর টা হচ্ছে এসআইআর যে ওয়েবসাইট আছে, সুইডিশ ইনস্টিটিউটের স্কলারশিপ ওয়েবসাইট সেখানে দেখতে হবে। তারপর তো আপনি রেজাল্ট হবে। রেজাল্ট কোনো ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটি স্কলারশিপ সেটা আপনার রেজাল্টের সাথে, সাথে আপনাকে স্কলারশিপ হয়েছে কিনা আলাদাভাবে জানিয়ে দিতে পারে। আর এসআইআর টা ওই রেজাল্ট হওয়ার পরে তারও পরে হচ্ছে একটা সময় নেয়। যে হয়তো ১ মাস অ্যারাউন্ড এরকম সময় নেয়। তারা হচ্ছে যারা অ্যাডমিটেড স্টুডেন্ট হইছে তাদের মধ্যে থেকে হচ্ছে অ্যাপ্লিকেশন গুলা তারপর হচ্ছে প্রসেস করা শুরু করে যে অ্যাডমিটেড স্টুডেন্টের মধ্যে থেকে কে কি স্কলারশিপে অ্যাপ্লিকেশন করছে। তখন একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে এটা ফাইনালি একটা রেজাল্ট পাবলিশ করে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ তাদের মতোই খুবই কম্পিটিটিভ। এটা ৩৭ টা দেশের জন্য ডেভেলপিং কান্ট্রি ৩৭ টা দেশের জন্য। কিন্তু এটা একটা সুবিধা আবার অসুবিধা ২ টাই বলব। যে এটার মধ্যে হচ্ছে ইয়ে নাই। ওই আ বার নাই যে বাংলাদেশ থেকে এতগুলা দিবে। হয়তো বলল যে ৩৭ টা দেশের জন্য আমরা এবার ৪০০ স্কলারশিপ দিব। তো এই ৪০০ স্কলারশিপের মধ্যে যে দেশ থেকে যোগ্য থাকবে তাকেই দিবে। এরকম না যে না বাংলাদেশ থেকে বেশি দিবে এই কে দিবে। তো এই ৩৭ টা দেশের মধ্যে একটা সুবিধা হচ্ছে যে ইন্ডিয়া এবং চায়না এরা নাই। কারণ ইন্ডিয়া, চায়না থেকে এত অ্যাপ্লিকেশন পড়ে, যদি এই কোটা না থাকে সেক্ষেত্রে বাংলাদেশ ঝামেলায় পড়তে পারে। তো এই কোটা না থাকার ফলে একটা দিকে অনেক সময় সুবিধা হয় যে দেখা যায় বাংলাদেশ থেকে অনেকেই পায়। কারণ আফ্রিকা এবং অন্যান্য যেসব ডেভেলপিং কান্ট্রি আছে তাদের দিক থেকে অ্যাপ্লিকেশন বাংলাদেশের মতো এত বেশি পড়ে না। বাংলাদেশ থেকে কোয়ালিফাইড অ্যাপ্লিকেশন অনেক বেশি পড়ে। তো বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন রেঞ্জে স্কলারশিপ পায় সেটা টোটাল ১৫ জন থেকে শুরু করে ৩০ জন পর্যন্ত বিভিন্ন ইয়ার এটা ভ্যারি করে। তারপর যখন আপনি স্কলারশিপ হয়ে গেল আম বা আপনার টিউশন ফি পে করে দিলেন, এটি স্কলারশিপ না হয়ে তারপর ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তারপর তো সেমিস্টার আপনার শুরু হবে। আ এটা আমি অলরেডি বলে ফেলেছি। পরের স্টেপে যাই। ইংলিশ হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। আগে ৩-৪ বছর আগেও এটা খুব স্ট্রিক্টলি দেখত না। যারা কথা বলছেন না একটু মিউট করবেন প্লিজ। তো ইংলিশটা হচ্ছে গত ৩-৪ বছর আগ পর্যন্ত যেগুলা সুইডেনের একটু ছোট, ছোট ইউনিভার্সিটি ছিল তারা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটা দিয়ে এপ্লাই করতে পারত। কিন্তু গত কয়েক বছরে এইটা তারা একটি স্ট্রিক্ট ডিসিশন নিছে যে আসলে IELTS ছাড়া হচ্ছে এপ্লাই করতে পারবে না। তো সাধারণত যেগুলা মিডিয়াম বা একটু লো র‍্যাংকিং ইউনিভার্সিটি সেগুলাতে আপনার ৬ এও এপ্লাই করা যায়। কিন্তু ৫.৫ কোনটার নিচে না। যেগুলা মিডিয়াম বা তার উপরে সেটা ৬.৫ ৬.৫ আরকি বেশিরভাগ আরকি। ৬.৫ পেলে মানে সেফ সাইড এ থাকা যায়। আর কিছু, কিছু হয়তো খুবই আ মানে ডিমান্ডিং সাবজেক্ট থাকতে পারে যেখানে হয়তো ৭ চেয়ে থাকতে পারে। কিন্তু ৬.৫ মোটামুটি একটা সেফ জোন।
যে 6.5 দিয়ে অ্যাপ্লাই করা যাবে মোটামুটি। এখন হচ্ছে যদি স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান, আপনি যদি নিজেকে কনফিডেন্ট মনে করেন, এটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক। জব এক্সপিরিয়েন্স ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ওদের ওয়েবসাইটে একটা হিসাব দেওয়া আছে যে এতশো ঘন্টার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যেটা আসলে ফুল টাইম ওয়ার্ক প্রায় 2 বছরের সমান, আর পার্ট টাইম থাকলে সেটা আরো বেশি। এক্ষেত্রে কিছু ভলান্টিয়ার কাজের এক্সপিরিয়েন্সও তারা একসেপ্ট করে। এবং এসআইয়ের যে স্কলারশিপ ওয়েবসাইট, সেখানে হচ্ছে সব টেমপ্লেট ডেভেলপ করা আছে, মানে সবকিছু খুবই স্ট্রাকচার্ড। আপনি ওই ওই টেমপ্লেট দিয়েই আপনি হচ্ছে রিকমেন্ডেশন লেটারের ওইটাতেই দিবেন। আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে ওই টেমপ্লেটেই দিবেন। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা ওই টেমপ্লেটেই দিবেন। ওই টেমপ্লেটগুলো অলরেডি রেডি করা আছে, আপনি ডাউনলোড করে সেখানে দিবেন। সিভিরও টেমপ্লেট ওখানে দেওয়া আছে। তো এই টেমপ্লেটগুলা আপনি যে ডকুমেন্টগুলো চাই সেগুলো দিয়ে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ 2 বছরে অ্যাটলিস্ট যদি রিলেভেন্ট ভালো মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে আসলে সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপে অ্যাপ্লাই করার আসলে খুব খুব বেশি কাজে দিবে না। রেজাল্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এসআইয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনার সামগ্রিক যে প্যাকেজ, সেটা যদি একটা ওভারঅল অ্যাসেসমেন্ট যদি ভালো থাকে, অর্থাৎ আপনার রেজাল্ট যদি মিডিয়াম থাকে সমস্যা নাই, আপনি তার সাথে হয়তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ভালো আছে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়তো একটু কম আছে, আপনি তখন রেজাল্টটা একটু বেশি আছে, মানে একটু ওভারঅল একটা অ্যাসেসমেন্ট হয়। এই ওভারঅল অ্যাসেসমেন্টে যে বিষয়গুলো দরকার সেটা যদি থাকে, তাহলে সম্ভাব্যতা অনেক বেড়ে যায়। আর ইউনিভার্সিটি স্কলারশিপ গুলোর ক্ষেত্রে সেটা হচ্ছে আহ, আহ, সেটা এসআইয়ের মতো যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতেই হবে তা না। এটা কোনোটা বলছে যে মেরিট বেসড, অর্থাৎ সেটা শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে। যেমন লুন ইউনিভার্সিটি গ্লোবাল স্কলারশিপ, তারাও 100% টিউশন ফি ওয়েভার দেয়, টিউশন ফি মাফ করে দেয়। কিন্তু এটা মেরিট বেসড, অর্থাৎ যদি দেখা যায় যে যারা অ্যাপ্লিকেন্ট করছে স্কলারশিপের জন্য শর্ট লিস্টেড হয়েছে, তাদের মধ্যে যদি কারোর রেজাল্ট বেশি ভালো থাকে তাহলে সে পাবে। সাধারণত প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা থেকে বা দুইটা এরকম দেয়। কিন্তু শর্ত হচ্ছে ইউরোপের মধ্যে থেকে এগুলা পায় না, মানে ডেভেলপিং কান্ট্রি হচ্ছে মেইন ফোকাস আর কি। ডেভেলপিং কান্ট্রিগুলা থেকে এটা হচ্ছে বেশি দেয়া হয় আর কি। কিন্তু এটা বলেই দিচ্ছে এটা মেরিট বেসড, অর্থাৎ আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে তার ভিত্তিতে পাবেন। তো যেটা হয় যে বাংলাদেশে আসলে এক এক ইউনিভার্সিটির হচ্ছে রেজাল্ট এক এক রকম দেয়। কোনো প্রাইভেট ইউনিভার্সিটি খুব শক্তভাবে দেখে, কোনো পাবলিক ইউনিভার্সিটি হয়তো আরো শক্তভাবে দেখে, যেগুলা অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে হয়তো খুব একটু লিবারাল মার্কিং দেয়। কিন্তু ওদের কাছে এটা ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ আপনার যদি রেজাল্ট ভালো হয়ে থাকে, তাহলে এই স্কলারশিপের সম্ভাব্যতা আপনার বেড়ে গেল। মালমো ইউনিভার্সিটি যেটা স্কলারশিপ আছে সেটা হচ্ছে, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, সব ইউনিভার্সিটিরই এরকম স্কলারশিপ আছে মাস্টার্স লেভেল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, মালমো ইউনিভার্সিটি যেটা আছে সেটা একটা ওভারঅল অ্যাসেসমেন্ট করে, অর্থাৎ আপনার জব এক্সপেরিয়েন্স, আপনার মোটিভেশন লেটারের কোয়ালিটি, আপনার রেজাল্ট, এটা ওভারঅল অ্যাসেসমেন্ট করে ওখানে বলাই আছে যে 60% তারা ভ্যালু দিবে হচ্ছে, 40% ভ্যালু দিবে হয়তো মোটিভেশন লেটারের উপরে, 40% ভ্যালু দিবে হচ্ছে আপনার সিভি অর্থাৎ ওভারঅল ইয়ে বিষয়ে, 20% দিবে হচ্ছে রিকমেন্ডেশন যদি লেটার থাকে সেক্ষেত্রে। তো এভাবে বলেই দিবে যে আপনি কি যাবেন, অর্থাৎ ওভারঅল প্যাকেজের উপরে তারা স্কলারশিপটা দিবে। তো তো দেখতে হবে যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে যে তারা যে স্কলারশিপটা দিচ্ছে তাদের ক্রাইটেরিয়া কি। যদি ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করেন তাহলে অ্যাপ্লাই করবেন। তারপরে যে এগুলা নিয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাচ্ছি না, রেসিডেন্ট পারমিট, কারণ আমি স্কলারশিপ নিয়ে বেশি প্রশ্ন এবং উত্তর দিব। এটা ওভারঅল আমি ইয়ে করছিলাম। আম, সেটা হচ্ছে যে রিসেন্ট পারমিট জাস্ট বলে দিই যে আগে গত বছর পর্যন্ত ফ্যামিলি বাচ্চা সবাইকে একসাথে হচ্ছে ভিসা দিয়ে দিত। এই জন্য ফ্যামিলি যাদের আছে তারা আসলে সুইডেনে আসার জন্য বেশি আগ্রহী থাকতো। অর্থাৎ ফ্যামিলিতে যদি 4-5 জন মেম্বারও থাকে, সবাইকে একবারে ভিসা দিয়ে দিত, এটা একটা সুবিধা ছিল। কিন্তু এই বছর থেকে তারা যেটা প্ল্যান করছে, অ্যাপ্লিকেশন লোডের কারণে এবং তাদের মাইগ্রেশন রুলও একটু স্ট্রিক্ট হচ্ছে, যে মূল অ্যাপ্লিকেন্টকে আগে ভিসা দিবে। সবারই ভিসা থাকবে, মানে অ্যাপ্লিকেশনটা থাকবে, মূল অ্যাপ্লিকেন্টকে ভিসা দিয়ে দিবে যাতে সে সে যাতে ক্লাস শুরু করতে পারে। বাকিদেরটা প্রসেসিং এ থাকবে। স্টুডেন্টদের ভিসা সবার দেওয়া শেষ হয়ে গেলে তারপর হচ্ছে ডিপেন্ডেন্টদেরটা ফাইলটা তারা হাতে নিবে। অর্থাৎ এটা লেট হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আগে ছিল যে এটা একসাথে আসতে পারতো, এখন সেই সুযোগটা কমে যাচ্ছে। আর হচ্ছে লিভিং কস্ট তো অবশ্যই দেখাতে হবে। আপনি যদি 2 বছরের প্রোগ্রামে আসেন, সাধারণত 13 মাসের ভিসা দেয়। 13 মাসের ভিসা দেওয়ার সুবিধা হচ্ছে যে সুইডেনে যদি আপনি 12 মাসের বেশি কোনো রেসিডেন্ট পারমিট পান, সেক্ষেত্রে আপনার একটা
পার্সন নাম্বার পাবেন। পার্সন নাম্বার বলে, সুইডিশে বলে পার্সন নাম্বার। তো এটা হচ্ছে ইউএস এর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার অথবা বাংলাদেশে এনআইডি নাম্বারের মতো। এই নাম্বারটার সুবিধা হচ্ছে এটা পেলে আপনি রাষ্ট্রীয় যে সকল সোশ্যাল ওয়েলফেয়ার বেনিফিট পাবেন। আপনারা জানেন যে নর্ডিক কান্ট্রি গুলা ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এগুলাকে হচ্ছে কল্যাণধর্মী রাষ্ট্র বলা হয় সোশ্যাল ওয়েলফেয়ার। তো সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে অনেক বেনিফিট পাওয়া যায়। সেগুলো আপনারা হচ্ছে ওই পার্সন নাম্বারটা পেলে ওইটা হচ্ছে আপনি অ্যাভেইল করতে পারবেন। যেমন যদি বলি যে আপনার বাচ্চার ডে কেয়ার এখানে ফ্রি, বাচ্চা 18 বছর বয়স পর্যন্ত ওষুধ ফ্রি, তারপর বড়দেরও যদি চিকিৎসা হয় সে চিকিৎসারও একটা ক্যাপ আছে যে এটার বেশি হচ্ছে চিকিৎসা টাকা দিতে হবে না। এরকম বেশ কিছু সুবিধা আছে। তো ওইটা পেতে হলে পার্সন নাম্বার লাগে। এইজন্য ২ বছরের প্রোগ্রামে যদি কেউ এপ্লাই করে ১৩ মাসে ভিসা পায় তখন সে পার্সন নাম্বারটা পায়। ১ বছরের প্রোগ্রামে এপ্লাই করতে বেশিরভাগ মানুষই ডিসকারেজ করে। এর কারণ হচ্ছে ১ বছরের প্রোগ্রামে এপ্লাই করলে ১০.৫ মাসের ভিসা পাওয়া যায়। কারণ সামারটা ওটা কাউন্ট করে না। তো সেক্ষেত্রে আপনি পার্সন নাম্বারটা পাবেন না এবং পার্সন নাম্বার না পেলে আপনি এবং আপনার ফ্যামিলি পরবর্তী যে সেটেল এখানে হওয়া, কাজ খুঁজে পাওয়া সেটা আসলে চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ এখানে হচ্ছে পার্সন নাম্বার বা ওই এনআইডি নাম্বার যেটা বাংলাদেশ সেটা না থাকলে সেই মানুষের অস্তিত্বই এখানে নাই। মানে কোন সিস্টেম তাকে চিনবে না। তো এইজন্য ১২ মাসে ভিসা পাওয়াটা খুব হচ্ছে জরুরি। এই তো মোটা দাগে কথা। এখন আ এস এ এসআই স্কলারশিপ বা অন্য কিছু নিয়ে যদি কোন প্রশ্ন থাকে আমি ওপেন করে দিতে পারি। একটা জিনিস বলে নিই যে আপনার ব্যক্তিগত প্রোফাইল কার কেমন সেটা দিয়ে এপ্লাই করা যাবে কিনা সেই প্রশ্নের চেয়ে একটু জেনেরিক প্রশ্ন করার চেষ্টা করবেন। মানে কোন অ্যাপ্লিকেশন প্রসেসে কোথায় কি ইনফরমেশন দরকার, কোন ফ্যাক্টটা দরকার। অর্থাৎ আপনি মনে করছেন যে আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেসে গিয়ে এটা ঠেকে যাচ্ছেন বা এটা এপ্লাই করতে কি জিনিস লাগবে। আর আপনার কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা কি এটা আমরা পরে আলোচনা করব। প্রয়োজনে আপনারা আমাকে WhatsApp এও যোগাযোগ করতে পারবেন। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে প্রশ্ন সেটা যদি আপনার জন্য হয়ে থাকে দয়া করে আমাকে WhatsApp এ যোগাযোগ করবেন। আমি হয়তো সেটার আলাদাভাবে উত্তর দিব। আর অ্যাপ্লিকেশন প্রসেস এবং ডকুমেন্টেশন জেনারেল যে প্রসেস সংক্রান্ত প্রশ্ন সেগুলো আমরা আশা করি যে এখন বেশি করবেন। তারপর ওপেন আপনারা সব ধরনের কোয়েশ্চেনই করতে পারেন। জি, ফ্লোর ওপেন।